সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। এদিকে দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জয়শী মোহাম্মদ নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত ২০। অপরদিকে ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। এবং সবশেষে থাকছে আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজা শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ফার্স্ট রিডিংয়ে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ KAN এই তথ্য জানিয়েছে। KAN আরও জানিয়েছে, সোমবার রাতে অনুষ্ঠিত ওই ভোটে ১২০ জন সদস্যের মধ্যে ৩৯ জন পক্ষে এবং ১৬ জন বিপক্ষে ভোট দেন। অধিবেশনের সময় আরব আইন প্রণেতা আয়মান ওদে ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যা প্রায় হাতাহাতিতে রূপ নিতে নিতে থেমে যায়। বেন গভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জুইশ পাওয়ার পার্টি এই আইনটি প্রস্তাব করে। ভোটে আনার আগে বিলটি নেসেটের বিভিন্ন কমিটিতে পাঠানো হয় দ্বিতীয় ও তৃতীয় পাঠের প্রস্তুতির জন্য। খসড়া আইনে বলা হয়েছে, যে কেউ ইচ্ছাকৃত বা বেপরোয়া আচরণের মাধ্যমে ইসরায়েলি নাগরিককে হত্যা করে, যদি তা বর্ণবিদ্বেষ, ঘৃণা বা ইসরায়েলকে ক্ষতি করার উদ্দেশ্য থেকে হয়, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর একবার শাস্তি ঘোষিত হলে তার হ্রাস করার কোনো সুযোগ থাকবে না। বেন গভির ভোটের পর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনন্দ প্রকাশ করে লেখেন, জিউস পাওয়ার ইতিহাস সৃষ্টি করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পূরণ করেছি। সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের আইন ফার্স্ট রিডিংয়ে পাশ হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বেন গভিরের এই উদ্যোগের নিন্দা জানিয়ে আসছে। তাদের মতে এই আইনটি মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি এবং এটি ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করবে। ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নারী ও শিশুসহ ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। বন্দীরা সেখানে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে অনেকেই প্রাণ হারিয়েছেন। অপরদিকে দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জইশে মোহাম্মদ নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত ২০। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধে ৬:৫২ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি হুন্ডাই i20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং আশপাশের একাধিক যানবাহন এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে জানা গেছে, বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। গাড়িটি প্রথমে গুরগাঁওয়ে, বর্তমানে গুরগাঁও, হরিয়ানায় নিবন্ধিত ছিল, যার নম্বর ছিল HR26। এটি একাধিক মালিকের হাতে ঘুরে শেষ পর্যন্ত ডক্টর উমার নবী নামের এক ব্যক্তির কাছে যায়, যিনি সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি কাশ্মীরের বাসিন্দা এবং জঙ্গি সংগঠন জইশি মোহাম্মদের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্রে জানিয়েছে। লালকেল্লা বিস্ফোরণের দিনই জম্মু ও কাশ্মীর পুলিশ, হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় হরিয়ানার ফরিদাবাদ শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করা হয় প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, কয়েকটি AK-47 রাইফেল ও বেরেট্টা পিস্তল সহ বোমা তৈরির সরঞ্জাম। এই অভিযানের সূত্র পাওয়া যায় উত্তরপ্রদেশের সাহারানপুরে গ্রেপ্তার হওয়া ডক্টর আদিল আহমেদ রাঠেরের জিজ্ঞাসাবাদের সময়। আদিলও কাশ্মীরের বাসিন্দা এবং সাহারানপুরের ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, ডক্টর মুজাম্মিল ফরিদাবাদ এবং ডক্টর শাহিন শাহিদ লখনৌ। জানা গেছে, ডক্টর শাহিন সম্প্রতি জইশে মোহাম্মদের নারী শাখার ভারতীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ আইনে মামলা করেছে দিল্লি পুলিশ। তদন্তের দায়িত্ব পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। বিস্ফোরণের ধরন এবং ফরেনসিক প্রমাণ থেকে নিশ্চিত হওয়া গেছে এটি একটি সংগঠিত জঙ্গি হামলা। বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদের বাহ্যিক উপস্থিতি কিছুটা কমলেও এর রাজনৈতিক কাঠামো এখনও সক্রিয়। ২০০৮ সালের মুম্বাই হামলা, ২৬/১১ থেকে শুরু করে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের পেহেলগাম হামলা, প্রতিটি ঘটনায় ভারত একইভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। লালকেল্লা বিস্ফোরণ সেই চলমান সন্ত্রাস বিরোধী সংগ্রামের নতুন এক ভয়াবহ অধ্যায় যুক্ত করেছে বলে মনে করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো।
অপরদিকে ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে আদালতের বাইরে সংগঠিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন এই হামলার সঙ্গে ভারতের চরমপন্থী গোষ্ঠী জড়িত। মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা নিন্দনীয় এবং ঘৃণ্য। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা কোর্টের বাইরে সংগঠিত এই আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানের সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই হামলা আসলে কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান দিতে জানে। নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরীফ আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজ নাগরিকদের রক্ষায় কোনো আপোষ করবে না। তিনি আরও জানান, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। ভারত এখনও পাকিস্তানের এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। একই সময় এবং সবশেষে থাকছে, আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। সোমবার 11 নভেম্বর এক আমেরিকান কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন, খবর বিবিসি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারার ঐতিহাসিক বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় এই ঘোষণা এলো। গত বছরের শেষের দিকে ইসলামপন্থী শারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। গতকাল শারার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। 1946 সালে মধ্যপ্রাচ্যে দেশটি স্বাধীনতা লাভের পর এটি হোয়াইট হাউসে কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম সফর। যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাস তালিকা থেকে 43 বছর বয়সী শারার নাম বাদ দেওয়ার কয়েকদিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান। শারার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এইচএসটিস আগে আল কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল। এক যুক্তরাষ্ট্রীয় শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা বলেন, শারার সফরকালে সিরিয়া ইসলামিক স্টেট বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে সিরিয়া এই জোটের 90তম সদস্য হবে। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী সন্ত্রাস দমন, নিরাপত্তা এবং অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে। ট্রাম্প বলেছেন, এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়া যেন একটি অত্যন্ত সফল দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই তার চাওয়া। তার বিশ্বাস শারা তা পারবেন। ট্রাম্প ও শারার ওই বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি ছিল না। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি একজন অত্যন্ত শক্তিশালী নেতা, তিনি নিরন্তর সংগ্রাম করতে থাকা একটি দেশ থেকে এসেছেন, তিনি নিজেও একজন সংগ্রামী মানুষ।